অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্ক, পর্ব ৭। আমরা যেখানটায় আছি তার আশেপাশে কোনো তৎপরতা নেই, একদম শান্ত। উঠে বসে মুখ গুজে পড়ে থাকা ছেলেটাকে ঝাঁকি দিলাম। ওঠো, এদিকের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। ধীরে ধীরে মুখ তুলল ছেলেটা, চারিদিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে। আমি বললাম, কটা দিন ধৈর্য ধরো, তারপর দেখো সব একদম পানির মতো সহজ হয়ে যাবে। হেলমেট তুলে মাথায় পড়লো, ক্রমে স্বাভাবিক হয়ে উঠবে। আচমকা লাল হতে দেখলাম তার চেহারা, বিভ্রান্ত দেখাচ্ছে। সাবধানে হাত দিয়ে কিছু একটা অনুভব করতে চাইছে, ব্যাপারটা টের পেলাম। গোলাগুলির শব্দে ভয় পেয়ে কাপড় নষ্ট করে ফেলেছে, এতে লজ্জার কিছু নেই। ওকে আশ্বাস দিয়ে বললাম, তোমার আগে আরো অনেকে এ কাজ করেছে। গোলাগুলি থেমে গেছে, কিন্তু আর্তচিৎকারটা থামছে না। দেখে জানতে চাইলাম, কি হয়েছে ক্রপ? ওদিকের কলামের ওপর লোকজন আহত হয়েছে, চিৎকার চলছে, কিন্তু মানুষের চিৎকার বলে মনে হলো না। মানুষের পক্ষে ওরকম চিৎকার করা সম্ভব নয়। ওগুলো আহত ঘোড়া, কাঠ বলল। স্নায়ু ছিঁড়ে যাবে বলে মনে হলো। পশুগুলোর আর্তচিৎকার সহ্য করার মতো নয়। আমাদের চেহারা ফ্যাকাশ হয়ে উঠল। ডেটারিং আর সহ্য করতে না পেরে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ঈশ্বরের কসম লাগে, মেরে ফেলো ওগুলোকে। যুদ্ধের আগে পুরোদস্তুর কৃষক ছিল ডেটারিং। ঘোড়া ছিল তার অন্যতম প্রিয় পশু, কাজেই অমানবিক বিষয়টা তার সহ্যের বাইরে চলে গেল। তারপর যেন ইচ্ছে করেই গোলাগুলি থেমে গেল, ফলে পশুগুলোর বেদনাকাতর চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেল। ডেটারিং তখন রাগে তরপাচ্ছে আর চিৎকার করে বলছে, মেরে ফেলো ওগুলোকে, গড, গুলি করো, গুলি করো, মেরে ফেলো। কার্জিন্সকি কাছে গিয়ে হাত রাখলো তার কাঁধে। আগে আহত মানুষের ব্যবস্থা করতে হবে। ঘোড়াগুলো কোথায় আছে তা দেখার চেষ্টা করলাম আমরা। ভাবলাম, ওগুলোকে দেখা গেলে চিৎকার এতটা অসহ্য লাগতো না হয়তো। মুলার তার বিনকিউলার চোখে লাগিয়ে দূরে কিছু মানুষ দেখতে পেল, স্ট্রেচার নিয়ে দৌড়ঝাঁপ করছে। তাদের চারদিকে ছোটাছুটি করছে বড় বড় কালো কি যেন। ওগুলোই আহত ঘোড়া। দূরে আরো অনেকগুলো আছে, উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটছে, ব্যথায় চিৎকার করছে, পড়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে উঠে দৌড় দিচ্ছে। একটা ঘোড়ার পেট চিড়ে গেছে, নাড়িভুড়ি মাটিতে গড়াচ্ছে, হাঁটতে পারছে না বেচারি। মাটিতে ঘষে ঘষে কোনো রকমে একটু একটু করে এগোচ্ছে। ডেরেরিং ঝট করে রাইফেল তুলেই ওটার দিকে তাক করলো। পরক্ষণে কাটা এক থাবায় ওটার নল আকাশের দিকে তুলে দিল। পাগল হলে নাকি? ডেরেরিং থরথর করে কাঁপছে, রাইফেল ফেলে দিল মাটিতে। আমরা বসে পড়ে দুই হাতে কান চেপে রাখলাম, কিন্তু তাতে কাজ হচ্ছে না। অবোধ জন্তুগুলোর অপার্থিব চিৎকার, গোঙানি সমস্ত প্রতিবন্ধকতা ভেদ করে একেবারে আমাদের মর্মে গিয়ে আঘাত করছে। আমরা প্রায় সবকিছু সহ্য করতে অভ্যস্ত, কিন্তু এখন ঘামে ভিজে যাচ্ছে মুখ। আমাদের এখন উঠে দৌড় দেওয়া উচিত, কিন্তু মনে হচ্ছে এমন কোথাও চলে যাই যেখানে এই অসহনীয় চিৎকার, গোঙানির শব্দ পৌঁছবে না। স্ট্রেচার নিয়ে লোকজনের ছুটোছুটি এখনো চলছে। ওদের মধ্যে একটা গুলির শব্দ হলো, একটা ঘোড়া আছড়ে পড়লো মাটিতে। ভাবলাম, যাক, একটা কষ্ট লাঘব হলো। গুলি যে করেছে সৈনিকটাকে দেখতে পেলাম, হাঁটুতে ভর দিয়ে বসে আবার গুলি করার জন্য তৈরি হচ্ছে। গুলি হলো, আরেকটা ঘোড়া আছড়ে পড়লো। আর্তনাদের তীব্রতা বেশ কিছুটা কমে এলো। এক বসায় আরো দুটো ঘোড়া ফেলে দিল লোকটা। শেষের ঘোড়ার কোমরে লাগলো গুলি, দরাম করে পড়ে গেল ওটা। পরে ঘুরপাক খেতে লাগলো লাটিমের মতো। ওটার কাছে গিয়ে দাঁড়ালো সৈনিক, কাছ থেকে মাথা সই করে আবার গুলি করলো। এবার একটু খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল। কান থেকে হাত ছড়িয়ে নিলাম। আর্তচিৎকারটা এখন আর আগের মতো অসহ্য নয়, শুধু মৃত্যু পথযাত্রীর প্রলম্বিত দীর্ঘশ্বাস এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে। তারপর আবার রকেটের ছোটাছুটি, ছেলের শো শো গান, আর আকাশ ভরা নক্ষত্রের মেলা। কি অদ্ভুত! লেটারিং পায়চারি করছে। জানতে ইচ্ছে করে নিরীহ পশুগুলো কার কি ক্ষতি করেছিল। আবার একই বিষয় নিয়ে বকবক করতে লাগলো সে। যুদ্ধে ঘোড়া ব্যবহার করা খুবই জঘন্য একটা কাজ। ফিরে যাওয়ার সময় হয়েছে, ভোর প্রায় ৩টা বাজে। আকাশের রং গাঢ় ফিকে হয়ে আসছে, ঠান্ডা তাজা বাতাস বইছে মন্থর গতিতে। আমরা এক সারিতে পরিখার ভেতর দিয়ে গোলার আঘাতে সৃষ্ট গর্তের পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে সেই কুয়াশা ঘেরা জায়গাটায় পৌঁছে গেলাম। কার্জিনস্কিকে বেশ অস্থির মনে হলো। খারাপ লক্ষণ? কি হয়েছে কার্ট? ক্রপ জানতে চাইল। এখন বাড়িতে ফিরতে পারলে বাঁচি। বাড়ি বলতে সে ক্যাম্প বুঝিয়েছে। আমরা সবাই একসঙ্গে রওনা হব? আমি জানি না। কার্টকে নার্ভাস লাগলো। আমি জানি না। কমিউনিকেশন ট্রেঞ্চ পেরিয়ে খোলা মাঠের মধ্যে এসে দাঁড়িয়েছি আমরা। সেই দূরে বনভূমির কিনার দেখা যাচ্ছে, একপাশে কবরস্থান, উঁচু নিচু কবর আর কালো ক্রুশ আছে অনেকগুলো। ওখানকার প্রতি ইঞ্চি আমাদের পরিচিত। হঠাৎ আমাদের পেছনে নরক ভেঙে পড়লো। একযোগে অনেকগুলো বজ্রপাত ঘটলো যেন। আমরা ঝপ করে মাটিতে বসে পড়লাম। আমাদের প্রায় ১০০ গাছ সামনে আগুনের একটা মেঘ যেন ঝলসে উঠলো হুপ করে। একটু বিরতি দিয়ে আবার একঝাঁক বোমা ফাটলো বনের মধ্যে। ৫-৬টা গাছ হঠাৎ করে আশ্রয়হারা হয়ে শেকড় সমেত যেন উড়াল দিয়েছে। স্লো মোশনে আকাশে উঠলো, তারপর দ্রুত নামতে শুরু করলো, ছড়িয়ে পড়লো টুকরো টুকরো হয়ে। নিক্ষিপ্ত শেল শব্দ করতে লাগলো। সেফটি বাল্বের মুখ খুলে দিলে যেমন কান ফাটানো হিস শব্দ হয়, তেমনি। ভারী গোলাবর্ষণের লক্ষণ। আড়ালে যাও, কে যেন চেঁচালো, গা ঢাকা দাও। আমাদের চারপাশের জমি সমতল, তাছাড়া বনটাও রয়েছে বেশ দূরে, কাজেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করে বিশেষ লাভ হবে না। এরকম চরম সংকটের মুহূর্তে এমন উন্মুক্ত পরিবেশ যে কারোর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানে নিরাপদ জায়গা বলতে একমাত্র আছে কবরস্থান এবং তার পাশে ছোট ছোট কিছু ঢিবি। প্রাণপণে সেদিকেই ছুটলাম।
4-5 সেকেন্ড লাগলো জায়গা মতো পৌঁছাতে। পৌঁছেই যে যার ঢিবি সবচেয়ে কাছে পড়লো, সেটার আড়ালে মাথা গুজে বসে পড়লাম। ঠিক সময় মতোই আশ্রয় নিয়েছি, কারণ তার পরপরই অন্ধকার যেন উন্মাদ হয়ে উঠল। মাটি যেন জ্যান্ত এবং ক্ষিপ্ত শূন্যে ছিটকে উঠে পড়তে লাগলো অনবরত। রাতের চেয়েও গাঢ় অন্ধকার দানবীয় পদক্ষেপে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। কবরস্থান আলো হয়ে উঠল বিস্ফোরণের আগুনে। আমরা একটু আগে দেখেছিলাম যেখানকার মাটি চোখের পলকে লাফিয়ে উঠে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। একের পর এক ভারী গোলা বিস্ফোরিত হওয়ার শব্দে কানে তালা লেগে যাচ্ছে। মাটি কাঁপতে লাগলো থরথর করে। মাটি, ইট, পাথর ইত্যাদি ছত্রখান হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে আকাশে, তারপর বৃষ্টির মতো আমাদের গায়ে মাথায় ঝরে পড়ছে। দেখতে দেখতে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। চোখের চোখ জ্বালা শুরু করলো। আমরা সবাই খকখক করে কাশছি, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ওদিকে বিস্ফোরণের কোনো বিরাম নেই, চলছে তো চলছেই। বিস্ফোরণের তীব্র আলোয় ক্ষণে ক্ষণে ঝিলিক দিয়ে উঠছে কবরস্থান। হঠাৎ স্প্লিন্টারের ঘায়ে আমার শার্টের আস্তিন ছিঁড়ে গেল। ছুঁয়ে দেখলাম বেশি লাগেনি। এখনো যদিও নিশ্চিত হওয়ার উপায় নেই, কারণ এ ধরনের আঘাতের ব্যথা অনেক সময় পরে বোঝা যায়। হাতটা ভালো করে ডলে দেখলাম, একটু ছড়ে গেলেও বাকি সব ঠিক আছে। একটু ভালো আশ্রয়ের জন্য কোন দিকে যে পালিয়ে যাব সেই উপায়ও নেই। সাবধানে মাথা উঁচু করে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। প্রচন্ড ঝড়ে উন্মাতাল কোনো সাগরের মধ্যে পড়েছি আমরা। চারিদিকে পানির পরিবর্তে কেবল মাটির সাগর ফুঁসছে। ঢেউ হয়ে মাথাচাড়া দিচ্ছে, ফেনা হয়ে লাফিয়ে উঠছে, তারপর দুকুল ছাপিয়ে ভেঙে পড়ছে বিকট শব্দে। ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে ওর তলায় চিরতরে চাপা পড়ে যাব আমরা। পরিস্থিতি দেখে মনে হলো আমাদের গ্রাস করার জন্য প্রকৃতি যেন নরকের সব দরজা একসঙ্গে খুলে দিয়েছে। হঠাৎ বনের দিকে চোখ যেতে দেখি ওটা নেই। কখন যেন উধাও হয়ে গেছে গোটা বনভূমি। প্রতিটা গাছ টুকরো টুকরো হয়ে গেছে গোলার আঘাতে। দেখে মনে হয় কোনো দানব গুড়ি থেকে টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে গাছের কাণ্ড। ওগুলোর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা খণ্ড খণ্ড কাঠের স্তূপ, ছিন্ন ভিন্ন ডালপালা আর ছোট বড় অসংখ্য গর্ত ছাড়া এখন কিছু নেই সেদিকে। অর্থাৎ বনে গিয়ে আশ্রয় নেওয়ার উপায় রইল না আর। মাথায় আঘাত পেলাম হঠাৎ করে। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পেলাম। মনে হলো জ্ঞান হারাতে যাচ্ছি। এই সময় বিদ্যুৎ চমকের মতো একটা ভাবনা এলো মাথায়, জ্ঞান হারালে চলবে না। আবার মাথায় আঘাত পেলাম। একটা স্প্লিন্টার এসে বাড়ি খেয়েছে হেলমেটে, তবে ওটা অনেক দূর থেকে এসেছে বলে গতি হারিয়ে ফেলেছিল। হেলমেটের স্টিল ফুটো করে ভেতরে ঢোকার মতো শক্তি ছিল না। চোখ থেকে কাদা মুছলাম, তাকিয়ে দেখি সামনেই বিরাট গর্ত তৈরি হয়েছে। ধোঁয়া উঠছে ভেতর থেকে। মনে হলো এখন এই গর্তের মধ্যে আশ্রয় নিলেই নিরাপদে থাকা যাবে, কারণ এক জায়গায় সাধারণত দুবার গোলা পড়ে না। মাটিতে জোড়া পায়ে লাথি মেরে নিজেকে সামনের দিকে ঠেলে দিলাম। গর্তের কিনারা পর্যন্ত পিছলে গেলাম একেবারে মাছের মতো। এই সময় সর্বনাশা শীষ দিয়ে উঠল বাতাস। আরেকটা গোলা আসছে। অজানা ভয়ে বুকের ভেতরটা ধরফর করে উঠল। উপর হয়ে এদিক ওদিক হাতড়াতে লাগলাম পাগলের মতো। বাঁ হাতে শক্ত কি যেন ঠেকলো। ডুবে মরতে বসা সাঁতার না জানা মানুষ যেমন খড়কুটো পেলে আঁকড়ে ধরে, আমিও সেভাবে আঁকড়ে ধরলাম ওটাকে। কিন্তু মুড়মুড় করে ভেঙে চলে এলো। আবার ওটাকেই আঁকড়ে ধরলাম আমি। জিনিসটা কি দেখার জন্য মনের মতো অবস্থা বা ধৈর্য না থাকলেও মনে হলো ওটা কাঠ হবে। মাথায় তখন একটাই চিন্তা, কিছু একটা নিচে ঢুকে প্রাণ বাঁচাতে হবে। গোলা একটা দুটো করে নয়, পড়ছে ঝাঁকে ঝাঁকে। বিস্ফোরণের বিকট আওয়াজ এখন আর সহ্য হয় না। খুলির ভেতর লাগছে। যন্ত্রণায় ছিঁড়ে পড়তে চাইছে মাথা। মাটি থরথর করে কাঁপছে। বাঁ হাতে ধরে থাকা কাঠ টেনে নিয়ে ওটার নিচে ঢোকার চেষ্টা করলাম। খানিকটা পচা কাঠ আর ছেঁড়া কাপড় পেয়ে তাই পিঠের উপর চাপালাম। সামান্য হলেও একটু আচ্ছাদন তো হলো। আবার কাদা সরিয়ে চোখ মেললাম। হাত নাড়তে কার যেন আঙুলের স্পর্শ পেলাম, ঠান্ডা আঙুল। আরেক হাত বাড়িয়ে জিনিসটা ঠাউর করতে গিয়ে বুঝলাম আস্ত একটা বাহু। আহত কারো নাকি? চিৎকার দিয়ে ডাকলাম লোকটাকে। হাত ধরে কয়েকটা টান দিলাম, কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো জবাবটা পেয়ে গেলাম, এটা কবরস্থান, তার মানে ওটা নিশ্চয়ই কবরে থাকা কারো হাত, তাই এত ঠান্ডা। গোলাবর্ষণের মাত্রা এত ব্যাপক হয়ে উঠলো যে বোধশক্তি হারিয়ে ফেলার অবস্থা হলো আমার। একটাই মরিয়া চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়, যে করে হোক বাঁচতে হবে। আছড়ে পাছড়ে কফিনটার আরো ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। অবশেষে আমার চেষ্টা সফল হলো। কফিনে ঢুকে মৃতদেহটা নিজের উপর টেনে নিলাম। আমি নিচে পড়ে থাকলাম। কে জানে, ওই দেহটাই হয়তো শেষ পর্যন্ত জানে বাঁচিয়ে রাখবে আমাকে। চোখের সামনে গোলার ঘায়ে উন্মুক্ত হয়ে পড়া কবরটা হাঁ করে রয়েছে। কতদিন কিছু যে ওটার মধ্যে এসে উড়ে এসে পড়েছে তার কোনো ইয়ত্তা নেই। বাইরে থেকে পাইকারি হারে গোলাবর্ষণ চলছে, যে কোনটা কিসের গোলা তার আলাদা করে বোঝা যাচ্ছে না। ঘাড়ের উপর কারো হাত এসে পড়তে গা শিরশির করে উঠলো আমার। মৃত লোকটার হাত? ভয় ভয় ভাবলাম, না, হাতটা আমার ঘাড়ে চাপ দিচ্ছে। ঘুরে দেখি আমাদের কার্জিনসকে। ওকে দেখে বুঝলাম প্রাণপণে চিৎকার করে আমাকে কিছু বলছে, কিন্তু মাত্র 2 হাত দূর থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না। ব্যাপারটা বুঝতে পেরে ক্রল করে আমার দিকে আরো কিছুটা এগিয়ে এলো কানের কাছে মুখ এনে চেঁচিয়ে বলল, গ্যাস আক্রমণ শুরু হয়ে যাবে এখনই, মাস্ক পরো।
চোখে পড়লো একটু দূরে অন্য একটা লোক শুয়ে আছে আরেকদিকে মুখ করে। মাস্ক নেই তার। বুঝতে পারছি এখান থেকে হাজার ডাকাডাকি করেও লাভ হবে না, শুনতে পাবে না লোকটা। মনে হলো প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে তাকে আমার দিকে ফেরাই, বলি মাস্ক পরে নাও। লোকটা ফিরে তাকাবে এই আশায় কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তাকালো না। পরিস্থিতিটা সহ্য করা যাচ্ছে না। আমার চোখের সামনে বিষাক্ত গ্যাসে ছটফট করে মরবে লোকটা, অথচ আমি তাকে গ্যাস মাস্ক পরে নিতে বলতে পারছি না। দিশা না পেয়ে বেপরোয়া হয়ে উঠলাম। কাঠের দিকে ফিরে ইঙ্গিতে বোঝাতে চাইলাম কি করতে চাইছি। একটু চিন্তা করে রাজি হলো ও। গ্যাস হামলা শুরু হবে এই ভয়ে আগেই মাস্ক পরে ফেলেছে কাঠ। আমিও পরেছি। তারপর হেলমেট ঠিকমতো বসিয়ে ছিটকে বের হয়ে এলাম পচা কফিনের তলা থেকে। লোকটার কাছে গিয়ে দেখি নতুন রিক্রুটদের একজন। হাত বাড়িয়ে তার মাস্ক ধরে টান দিতেই ঘুরে তাকালো। ইশারায় তাকে তার মাস্ক পরতে বললাম। বুঝলো ছেলেটা। কাজ ছেড়ে আবার নিজের জায়গায় ফিরে এলাম আমি। একটু পরে বিষাক্ত গ্যাসের শেলগুলো এসে পৌঁছলো ভোঁতা আওয়াজের সঙ্গে। শেল ফোটার ঠিক আগে ক্যানিস্টারের ধাতব শব্দে নিশ্চিত হওয়া গেল যে গ্যাস শেলই ছোড়া হয়েছে। আমার পেছনে আরো কয়েকজন গুটিসুটি মেরে বসে আছে। মাস্কের কাজ পরিষ্কার করে তাকালাম সেদিকে। দেখলাম কাঠের সঙ্গে ক্রপ এবং আরেকজন আছে। প্রচন্ড উত্তেজনা চেপে রেখে বসে থাকলাম আমরা। দম নিচ্ছি যত কম পারা যায়। গ্যাস হামলার প্রথম মিনিটই হচ্ছে সবচেয়ে আতঙ্কের। প্রাণটা এ সময় জীবন মৃত্যুর দোলায় পেন্ডুলামের মতো দোলে। সন্দেহ জাগে মাস্ক এয়ারটাইট হলো কিনা। হাসপাতালে দেখা গ্যাসে আক্রান্ত কিছু রোগীর চেহারা চোখের সামনে ভেসে উঠল। কাশির সঙ্গে পোড়া ফুসফুসের টুকরো উগরে দিচ্ছে তারা। অজান্তেই চেহারা বিকৃত হয়ে উঠল আমার। ভাবলাম অত কষ্ট সহ্য করার চেয়ে তাৎক্ষণিক মরে যাওয়া অনেক ভালো। আমার মাস্কের মাউথপিস আরেকবার পরখ করে দেখলাম, না সমস্যা নেই। আস্তে আস্তে দম নিতে লাগলাম। আরো খানিক পরে গ্যাসের তৈরি মেঘের দেখা পেলাম। আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। মাটির উপর দিয়ে নিঃশব্দে গড়িয়ে গড়িয়ে পাক খেয়ে ঘুরতে ঘুরতে আসছে সাক্ষাৎ মৃত্যুদূত। জেলিফিশের মতো সেই গ্যাসের দিকে চেয়ে আছি আমি। যে কবরে শুয়ে আছি সেটার কিনারায় পৌঁছে দ্রুতগতিতে গড়িয়ে নিচে নামতে লাগলো গ্যাস।